আসসালামু আলাইকুম। আজকের শিরোনাম পচা মালের সেলসম্যান। যদিও নিউজটা আ কয়েকদিন আগের, ১৫-২০ দিন আগের। তো একটু দেরিতেই বলছি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একজন প্রবীণ অর্থনীতিবিদ এবং সর্বজনশ্রদ্ধেয় অর্থনীতিবিদ রেহমান সোবহান। বর্ণাঢ্য জীবনের অধিকারী, সম্মানীয় ব্যক্তি তিনি, নো ডাউট। সবাই তাকে সম্মান করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তিনি কাজ করেছেন। বাংলাদেশের জন্মলগ্ন থেকে সমাজতান্ত্রিক অর্থনীতির অন্যতম কারিগরদের একজন ছিলেন তিনি, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এবং পাটমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ। এই কথিত সমাজতন্ত্রের অর্থনীতি ডেকে আনা সর্বনাশ আর দুর্ভিক্ষ, বঙ্গবন্ধু বিরোধী বিক্ষোভ সারা দেশে দানা বাঁধতে সাহায্য করে, আর যার সমাপ্তি হয় নির্মম এক পরিস্থিতির মধ্যে দিয়ে। যাক, মিস্টার রহমান সোবহান বাংলাদেশ প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন। এখনকার মতো না, স্বাধীনতার পরপর কিন্তু প্ল্যান বা পরিকল্পনা, যেটা প্ল্যানিং কমিশন, সদস্য পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সমাজতান্ত্রিক অর্থনীতির যে ৩-৪ জন গুরু, মিস্টার রেহমান সোবহান তার একজন। এছাড়া ১৯৯১ সাল পর্যন্ত কিন্তু তিনি প্রেসিডেন্ট অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য ছিলেন। তার মানে তিনি প্রেসিডেন্ট এরশাদ এবং প্রেসিডেন্ট জিয়া দুইজনের সাথে কাজ করেছেন। সম্প্রতি এই ১৫-২০ দিন আগের যে নিউজটা, ইজ বাংলাদেশ প্যারাডক্স সাস্টেনেবল, বাংলাদেশ উন্নয়নের আপাত স্ববিরোধ কি টেকসই, এ নামে একটা বই প্রকাশ করেন। বই প্রকাশ অনুষ্ঠানে উনি অতিথি ছিলেন। ওখানে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খেলাপি ঋণের জনক। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেলাপি ঋণের জনক এ দেশে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। হতে পারে অর্থনীতির বর্তমান গভীর দুর্দশায় নিমজ্জিত। প্রতিটা বাণিজ্যিক ব্যাংক অনিয়ম আর অনাদায়ী ঋণের ভারে ডুবুডুবু। এসবের জন্য প্রেসিডেন্ট জিয়াই দায়ী। এটা কিন্তু নতুন না। ২০১৮ সালে মিস্টার রেহমান একবার এই কথাই বলেছিলেন যে জিয়া ঋণ খেলাপির জন্য দায়ী। তখন আমরা ভেবেছিলাম হয়তো বয়সের ভারে মুখ ফসকে কিছু বেরিয়ে গেছে, কিন্তু আবারও তিনি এই একই কথা রিপিট করলেন। মিস্টার রেহমান সোবহান বাঙালি জাতীয়বাদের গুরুদেরও তিনি একজন। জাতীয়বাদ গুরু যে কয়জন, ওনাকেও ধরতে হবে সেখানে। এই বাঙালি জাতীয়বাদ যে কী, তা আজও বুঝে উঠতে পারলাম না। আমাদের দুই পারের বাঙালিরা কি একই জাতীয়তাবাদে বিশ্বাস করে? আমরা একই জাতি, বাঙালি জাতি, গুরুর কথাই মানলাম। এখন কি হচ্ছে, আমাকে গরু খাতে দেখলে আরেকজন লাঠি হাতে করে ছুটে আসে। আবার একইভাবে আমার ওই বন্ধুকে মন্দিরে দেবতার সামনে কপাল ঠুকতে দেখলে আমার চান্দি গরম হয়ে যায়। একই পুকুর থেকে আমি তুলি পানি, উনি তুলেন জল।
আমি মনে করি পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয় বাঙালি জাতির পায়ে পরাধীনতার শৃঙ্খল পরিয়ে দেওয়া হয়েছিল। আর আমার এই বন্ধু মনে করেন সেদিন পলাশির যুদ্ধের সময় রাজা কিষণচন্দ্র যদি ইংরেজদের সাহায্য করে সিরাজকে পরাজিত না করতেন, তাহলে আজ হিন্দুদের কোনো অস্তিত্ব থাকত না। এই যে চিন্তাভাবনার ফারাক, খাদ্য অভ্যাস থেকে শুরু করে পদে পদে বিভেদ, তারা একই সংস্কৃতির ধারক হয় কি করে আমি বুঝি না। হতে পারে এটা আবার শিক্ষা দীক্ষার অভাব কিংবা চিন্তার দৈন্যতা। যাই হোক, মিস্টার হেমন্ত সোরেন গত 3টি নির্বাচনে নিজের ভোটটি দিতে পেরেছিলেন কি না জানি না। তাই আমরা যে দিতে পারিনি, আমাদের মুরব্বী হয়ে সেটা থেকে মুখ দিয়ে একবারও তিনি বলেছেন নাকি চেতনার বিবেক সব বিষয়ে কাজ করে না? মিস্টার রহমানের মতো বিপ্লবীরা দেশের কি ক্ষতি করেছে একটু দেখি। 1973 সালে বাংলাদেশ IMF ওয়ার্ল্ড ব্যাংকের সদস্যপদ পেয়েও দুর্ভিক্ষপীড়িত দেশটি IMF ওয়ার্ল্ড ব্যাংকের কোনো সাহায্য নিতে আগ্রহী দেখায়নি। 74 সালে বঙ্গবন্ধু এদের পাশ কাটিয়ে আমেরিকায় যান এবং বিশ্বব্যাংককে সংশ্লিষ্ট করে ঋণ অনুদান পাওয়ার চেষ্টা করেন। আমেরিকাও রাজি হয়, বাট ইট ওয়াজ টু লেট। সমস্ত প্রস্তুতি শেষ করে বাংলাদেশের সাথে ঋণ পৌঁছতে অনেক দেরি হয়। ততদিনে শেখ মুজিব বিদায় নিয়েছেন দুনিয়া থেকে। আচ্ছা, মিস্টার রহমান আরও একটা কাজের প্রশংসনীয় কাজ করেছেন তিনি বাংলাদেশে যেন ভারতকে করিডোর দেয় এবং তা যাতে বিনা পয়সায় হয়, ক্রমাগত তার ওকালতি করে গেছেন। করিডোরের বিপক্ষবাদীদের তিনি প্রকাশ্যে অশিক্ষিত বলে গালি দিতেন। 1911 সালের একটা সেমিনারের বক্তব্য এটা এরকম ছিল: বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি টু সি ডিবেট ওভার ট্রানজিট। ইটস অনলি কান্ট্রি to see debate over transit, which is very usual through borders. I think it's a debate for ignorant people. আমরা সবাই তখন ইগনোর ছিলাম, উনি বুঝতেন যে এই করিডোরের কি মাজেদা। আর সেই সময় ওই একই অনুষ্ঠানে আমি হয়তো রাবিশ খ্যাত তৎকালীন অর্থমন্ত্রী মিস্টার মাল মুহিত বলছিলেন, Bangladesh is geographically a transit country, and those who deny it are fools. যাই হোক, এখন মিস্টার রহমান কি এই দুর্দশায় নিমজ্জিত অর্থনীতির জন্য জনমানুষের ক্ষোভকে হালকা করে দিতে জিয়া কেটে নিয়ে আনলেন? জিয়া কেটে নিয়ে আনে মানুষকে বোঝাতে চাচ্ছেন যে দেখো, ঋণ খেলাপের কালচার খোদ জিয়াউর রহমান চালু করে গেছে, এখানে শেখ হাসিনার করার কি আছে? এই যদি হয়, গুড। জিয়ার আমলে দেওয়া কিছু ঋণ খেলাপি হয়েছিল। কেন হয়েছিল? তখন ঋণ দেওয়া হয়েছিল শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থা থেকে, কোনো বাণিজ্যিক ব্যাংক ঠিক না। এই দুটো সংস্থায় কোনো জনতার আমানত জমা ছিল না, না জমা ছিল কোনো সরকারের অর্থ, যা তখন ঋণ খেলাপিরা নিয়ে খেয়ে ফেলেছে। উদ্যোক্তা সৃষ্টি করতে এখান থেকে ঋণ দেওয়া হতো, তা ছিল বিশ্ব ব্যাংকের এক্সপেরিমেন্টাল প্রজেক্টের আওতায়। প্রেসিডেন্ট জিয়ারও এখানে কিছু করার ছিল না, আর ঋণ খেলাপি হয়ে গেলেও এর দায়ভারও সরকারের ঘাড়ে পড়েনি, কারণ তাদের টাকাই না। ইট ওয়াজ ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট। তারা ইচ্ছা করে ঋণ দিয়েছে। তার কারণ কি?
তার কারণ আছে, একটু পরে বলি কারণটা। মিস্টার রহমান নিজেই স্বীকার করেছেন, উনি ওই ওই একই বক্তৃতায় বলছেন যে ওই সময় বিশ্বব্যাংক খেলাপি ঋণ তৈরিতে চালিকা শক্তি হিসাবে কাজ করেছে, বিশ্বব্যাংক কাজ করেছে, উনি স্বীকার করছেন। তাদের পরামর্শে ওই সময় বেসরকারি খাতের বিপুল উন্নয়নে ঋণ দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংকের ব্যালেন্স শিটের দিকে তাকানো হয়নি। শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থার মাধ্যমে দেশের বেসরকারি খাতে ঋণ দেওয়া হয়েছে। এরপর তাদের খেলাপি ঋণ বেড়ে গেলে বিশ্বব্যাংক একটি কথাও বলেনি, যদিও পরবর্তীকালে তারাই মানে ওই বিশ্বব্যাংকই খেলাপি ঋণের বিষয়ে সোচ্চার। তো পরে তো সোচ্চার হবেই, বাণিজ্যিক ব্যাংক থেকে লোন নিয়ে সরকারের টাকা লোপাট হয়ে যাচ্ছে, এখন তো সোচ্চার হবেই, তখন তো তাদের নিজের পয়সা ছিল। এই আবু সাইদ স্যার একবার বলছিলেন যে কোনো শিয়াল একবার হুক্কা হওয়া করলে আশেপাশে সব জায়গায় থেকে রব ওঠে, হুক্কা হওয়া হুক্কা হওয়া। তো টিভির টকশোতে দেখলাম যে রেহমান সোমান স্যারের কথা বলার পরপরই টকশোতে মিস্টার মঞ্জুরুল হাসান বুলবুল তিনিও বলে দিলেন জিয়া ঋণ খেলাপি চালু করে চলে গেছে। মিস্টার বুলবুলকে ধন্যবাদ, উপযুক্ত সাংবাদিক নেতা বটে। তবে সরকারি কোনো নেতা এখন পর্যন্ত হুক্কা হওয়া করে ওঠেনি কেন বুঝতে পারলাম না। হয়তো ঋণ খেলাপি নিয়ে দেশে কোনো আলোচনা হোক সরকার তো চায় না, কিংবা মুখ লুকিয়ে যতদিন থাকা যায় এই পন্থা অবলম্বন করেছে। তা না হলে এই জিয়াকে ছোট দেখানোর এমন একটা সুযোগ, মোক্ষম সুযোগ কেন আওয়ামী নেতারা কাজে লাগাচ্ছে না আমার মাথায় ঢুকছে না। আচ্ছা, কেন সে সময় ঋণ দিয়েছিল বিশ্বব্যাংক? বিশ্বব্যাংকের টার্গেট ছিল একবার প্রান্তিক লেভেলে পৌঁছে বৃহৎ জনগোষ্ঠীর একটা বৃহৎ জনগোষ্ঠীকে ক্যাপিটালিজমের অংশ করে ফেলা, এটাই ছিল তাদের পলিসি। তাতে যদি কিছু চোর বাটফার অর্থ লোপাটও করে তাতেও ক্ষতি নাই। এর মধ্যে জিয়াকে টেনে আনার মতো জ্ঞানী মানুষের, তার মতো জ্ঞানী মানুষের অজ্ঞতা প্রকাশ পেয়েছে কিনা আপনারা ভেবে দেখুন, নাকি ইচ্ছাকৃতভাবে কাউকে খুশি করার জন্যে রেহমান স্যার এই প্রচেষ্টা চালাচ্ছেন। হতে পারে দেশ গোল্লাই যাক, আমার সোনার হরিণ চাই। জীবন সামনে এসে স্যার কি শেখ হাসিনার হাত থেকে একটা মেডেল গলায় ঝোলানোর জন্য এসব বলে বেড়াচ্ছেন? জানি না, হতেও পারে। যাই হোক, এই বাংলাদেশ ব্যাংক নিয়ে একটা উড়ো খবর। ভারতীয় নিউজ সংস্থা নর্থ ইস্ট নিউজ প্রকাশিত যে খবরটা দুদিন আগে বেরিয়েছে, বিলিয়নস ডলার, বিলিয়নস নট বিলিয়ন, বিলিয়নস ডলার ভারতীয় হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক থেকে ডাকাতি করে নিয়ে গেছে বলে নিউজটা বেরিয়েছে, সবাই অবগত হয়েছেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এটা নাকচ করে দিয়ে বলছেন এটি সম্পূর্ণ ভুয়া খবর, আমরাও চাই যে এটা ভুয়া হোক। ওই নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন চুরি করেছে। দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো চাঞ্চল্যকর এই চুরির বিষয়ে অবগত এবং তারা নীরবে তদন্ত করে চলেছে। হু ইজ রাইট? মেবি বাংলাদেশ ব্যাংক, তারা তো মিথ্যা বলবে না। এর আগে যখন ৮১ মিলিয়ন ডলার ওই ম্যানিলাই পাচার হয়ে গেছিল, তখনও ওই রাখাল বালক প্রথমে অস্বীকার করেছিলেন। যে কোনো সরকারি সংস্থা এরকম চুরির চামারির খবর চেপে যাওয়ার প্রবণতা এটা নতুন না, অনেক পুরানো। এরই মধ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রব তালুকদারের সাথে রুদ্ধতার বৈঠক করেছেন। বাংলাদেশ ব্যাংক সেখানে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছেন। এইসব খবর মিলে খবরের সত্যতা নিয়ে জনমনে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সরকার যত তাড়াতাড়ি এটাকে জনসম্মুখে সত্যটা প্রকাশ করবেন ততই এই ধোঁয়াশা কেটে যাবে।
আশা করছি সরকার কিছু বলবেন এতে। দেখ আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।